সুপ্রিয় শিক্ষার্থী, চলে আসলাম আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। এটি তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম এবং দশম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশ থেকে, যেটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। তো চলো প্রশ্নটি সমাধান করার আগে আমাদের যে উদ্দীপকের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে, এই দুটি আমরা ভালোভাবে পড়ে ফেলি। তো দৃশ্যকল্প 1-এ কি লেখা আছে? একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এবং দৃশ্যকল্প 2-এ কি লেখা আছে? m = sec থিটা এবং n = tan থিটা। তো এই দুটি দৃশ্যকল্পের সাহায্যে আমাদের ক, খ, গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো চলো সবার প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি পড়ে ফেলি। কি লেখা আছে দেখো, tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে এই ক নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য উদ্দীপকের কোনো অংশই কিন্তু আমাদেরকে এখানে কাজে লাগানো যাবে না বা কাজে লাগবে না। কাজেই এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের এখানকার যে প্রদত্ত ইনফরমেশনটুকু রয়েছে এখান থেকেই তার সমাধান করতে হবে। তো এটা করার জন্য সবার প্রথমে চলো আমি ক নাম্বার দিয়ে প্রশ্নটা তুলে নিই। দেওয়া আছে, লিখে দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, tan 7x দেওয়া আছে কি cot 8x। অঙ্কটির প্রথম দেখাতে তোমাদের মনে হতে পারে যেহেতু এটা tan রয়েছে তাহলে আমরা এই cotকে tan এ রূপান্তরিত করব। তো সেটার জন্য আমি প্রয়োজনে দেখিয়ে দিই, তোমাদের যেটা প্রথম দেখাতে মনে হতে পারে সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। tan আমরা এই পাশে রেখে দিলাম, tan 7x, আর এদিকে কি রয়েছে, এই যে cot 8x রয়েছে এটাকে 1 আমি tan 8x করে দিলাম, কারণ আমরা জানি যে tan এবং cot পরস্পরের বিপরীত, তাহলে cotকে আমি 1/tan 8x লিখতে পারি। তো এরপরে কি হবে, এর নিচে একটা 1 রয়েছে, 1 বজ্রগুণন হবে আর এটা বজ্রগুণন হবে। তাহলে tan এখানে কত হবে, tan 7x, আর এখানে কত হবে tan 8x। 8x কত হবে, এখানকার 1 এখানকার 1 গুণ করলে কত হবে, 1। তো এখন তোমাদের আরো একটা ব্যাপার মনে হতে পারে যে এই 10 আর এই 10 গুণ করে এখানে 10 স্কয়ার হবে, আর 7x আর 8 গুণ করে তাহলে 56x হতে পারে, কিন্তু তা কখনো হবে না, কেননা এটার কোণ আলাদা এটার কোণ আলাদা, যার কারণে 10 আর 10 গুণ করে 10 স্কয়ার হবে না। কিন্তু এখানে যেমন 7x রয়েছে, এখানে যদি 7x হতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হতো, এক্ষেত্রে কিন্তু হবে না। এখন তোমাদের যে বিপদটা হবে, এখান থেকে আমরা কিন্তু আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না, কারণ এটা আলাদা কোণ এটা আলাদা কোণ, এই 1 আমরা কোনো কিছুই করতে পারি না, বা বর্গ করলে আমরা আরো জটিলের দিকে অগ্রসর হব। কাজেই আমাদের যে প্রথম অ্যাটেম্পট ছিল সেই প্রথম অ্যাটেম্পটে আমরা কি হয়েছি, ব্যর্থ হয়েছি, তার মানে এদিক দিয়ে আমাদের যাওয়া যাবে না। তো আমাদের এখন সেকেন্ড কোনো অপশনে প্ল্যান করতে হবে। সেই সেকেন্ড অপশনটা হচ্ছে কি, যে আমাদের যে এখানে 7x আর এখানে যে 8x আছে, এই 8x এবং 7x ডিফারেন্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই কটকে প্রয়োজনে সিম্পলি বিপরীতমূলক না করে সিম্পলি এই কটকে টেন করার চেষ্টা করব। তাহলে এই পাশের টেন আর এই পাশের টেন আমরা কেটে দিতে পারবো। তাহলে এই কটকে টেনে রূপান্তরিত করার জন্য, বিপরীত না করে শুধুমাত্র টেন রূপান্তরিত করার জন্য আমাদের একটা নিয়ম রয়েছে, যেটা তোমাদের সাধারণ গণিত বইয়ে আলোচনায় নেই, সেটা উচ্চতর গণিত বইয়ে রয়েছে, এবং সেটি হচ্ছে কোয়াড্র্যান্ট। এই প্রশ্নটির সমাধান করার জন্য আমাদের কোয়াড্র্যান্টের সাহায্য নিতে হবে। তো সেটা কিভাবে, সেটা আমি এখানেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, তোমরা যদি খুব মনোযোগের সহিত ব্যাপারটা দেখো তাহলে তোমরা বুঝে নিতে পারবা। তাহলে এখানে 7x আমি বসে দিলাম, আর এখানে যে cot রয়েছে এটাকে আমি tan বানাই দিলাম। আমি একটু আগে বলেছিলাম যে cotকে আমি tan বানাবো, তাহলে এদিকে tan আর এদিকে tan আমি কি করব, কেটে দেব। তাহলে এখন একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, যে cotকে যদি আমরা সরাসরি tan বানাতে চাই বিপরীত না করে, তাহলে সেটা জন্য তোমাকে এখানে 90 ডিগ্রির সাথে এখানে 90 ডিগ্রি দিতে হবে, আর এখানে একটা বিজোড় সংখ্যা গুণন দিতে হবে। সেই বিজোড় সংখ্যা তোমরা 1 দিতে পারো, 3 দিতে পারো, 5 দিতে পারো এবং 7 দিতে পারো। এটাই হচ্ছে কোয়াড্র্যান্টের একটি নিয়ম, যে 90 ডিগ্রির সাথে যদি এখানে বিজোড় সংখ্যা গুণন থাকে তাহলে এই টেনটা চেঞ্জ হয়ে কট হবে আর কট চেঞ্জ হয়ে টেন হবে। এখন অনেকেরই মনে হতে পারে এখানে কট ব্যতীত অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, সাইন পরিবর্তিত হয়ে কি হবে, কস হবে। আর টেন তোমরা দেখলা, টেন পরিবর্তিত হয়ে কট হবে এবং সেক পরিবর্তিত হয়ে কসেক হবে। এই তিনটা বিষয় তোমাদেরকে স্ট্রিক্টলি মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, দেখো তোমরা কিন্তু জেনারেল ম্যাথে জানতা যে সাইনের বিপরীত কিন্তু জানতা কসেক, এটা কিন্তু বিপরীত সম্পর্ক। তারপরে কসের সম্পর্ক জানতা সেকের সাথে, এটা কিন্তু বিপরীত, এবং টেনের সম্পর্ক জানতা কি, কট। খালি একটাই বিষয় এখানে মিল রয়েছে, এই যে টেনটা। এখানে দেখো টেন এর বিপরীত কট, এবং টেন পরিবর্তিত হয়েও কট হবে। তো এটা কিন্তু পরিবর্তনের জন্য, আর এটা হচ্ছে তোমাদের বিপরীত সম্পর্ক, যেটা তোমরা জেনারেল ম্যাথে জেনেছো। তো
তো এখানে আমি বিপরীত সংখ্যা হিসেবে আমি সবার প্রথমে 1 দিয়ে করার চেষ্টা করলাম। তোমরা 3, 5, 7 দিয়েও করলেও হবে। তবে আমি একটা কথা বলে দিই, 3, 5, 7 দিয়ে করলে অ্যান্সারগুলো আলাদা হবে। এটি যেহেতু সাধারণ গণিতের অঙ্ক, যার কারণে এটা তোমরা শুধুমাত্র 1 দিয়ে করবা, 3, 5, 7 দিয়ে করবা না। জাস্ট এতটুকু। তো এখন এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে যে তোমাদের 8x রয়েছে, এই 8x কিন্তু এখানে বসাই দিতে হবে। বসাই দিয়ে এই যে 8x আমি এখানে দিয়েছি, হয় এখানে প্লাস চিহ্ন দিতে হবে আর নতুবা মাইনাস চিহ্ন দিতে হবে। এখন প্লাস চিহ্ন দেব নাকি মাইনাস চিহ্ন দেব, এই বিষয়টা সিলেকশন করবে আমার কোয়াড্র্যান্ট। তো কোয়াড্র্যান্ট জানার জন্য আমি এই পাশে আসলাম। এই কোয়াড্র্যান্টের জন্য আমি এরকম দিলাম, এটাকে কোয়াড্র্যান্ট বলা হয়। তার মানে কোয়াড্র্যান্ট মানে চতুর্ভাগ। এখানে 4টা ভাগ হয়েছে, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা। এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং শুরু হবে এখান থেকে। এইটাকে বলা হয় প্রথম, এটাকে বলা হয় দ্বিতীয়, এটাকে বলা হয় তৃতীয়, এটাকে বলা হয় চতুর্থ। এই প্রথম যে চতুর্ভাগে এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু এখানে অবস্থান করতে পারে। এজন্য এই চতুর্ভাগটাকে বলা হয় অল চতুর্ভাগ বা অল কোয়াড্র্যান্ট। আর এই দ্বিতীয় চতুর্ভাগে থাকবে সাইন এবং তার যে বিপরীতটা, আমি শুধু সাইনকেই লিখে রাখলাম। তারপরে এখানে থাকবে ট্যান আর এখানে থাকবে কস। একটু তোমাদেরকে এই বিষয়টা মুখস্থ রাখতে হবে। আর এই বিষয়টা তোমাদের যদি মনে না থাকে তাহলে তার জন্য একটা ইংরেজিতে লাইন রয়েছে, সেটি হচ্ছে স্টুডেন্ট অল স্টুডেন্ট টেক কেয়ার। কথাটির অর্থ হচ্ছে সকল ছাত্রছাত্রী যত্ন নেয়। টেক কেয়ার মানে যত্ন নেওয়া। এই অলের জন্য অল, আর স্টুডেন্টের জন্য হচ্ছে সাইন, আর টেকের জন্য হচ্ছে ট্যান, আর কেয়ারের জন্য হচ্ছে কস। তাহলে এখানে এটা বসে 1 নম্বরে, এটা বসে 2 নম্বরে, এটা থাকে 3 নম্বরে এবং এটা থাকে 4 নম্বরে। জাস্ট এই লাইনটাও যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কোন ঘরে কোন অনুপাত বসবে তা কিন্তু তোমরা সিলেকশন করতে পারবা। তো এই ঘরগুলোতে এরা বসার অর্থ হলো, এই যে ঘরটি রয়েছে দ্বিতীয় ঘরটি বা দ্বিতীয় চতুর্ভাগে, এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক এর অবস্থান করার অর্থ হলো এই ঘরে সাইন এবং কসেক ধনাত্মক এবং তৃতীয় এবং চতুর্থ ঘরে কিন্তু ঋণাত্মক। এবং অলের ঘরেও কিন্তু সে ধনাত্মক হবে, কারণ অলের ঘরে সবাই থাকতে পারে। অনুরূপভাবে এই তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট এর অবস্থানের অর্থ হলো এই ঘরে টেন এবং কট কি হবে, ধনাত্মক হবে। এই ঘর ব্যতীত দ্বিতীয় এবং যদি চতুর্থ ঘরে অবস্থান করে কোনোদিন টেন এবং কট, তাহলে তাদের মানগুলো বা তাদের ভ্যালুগুলো ঋণাত্মক হবে, কিন্তু অলের ঘরে এই টেন আবার ধনাত্মক হবে। তো একইভাবে এই চতুর্থ চতুর্ভাগে যে কস এবং সেক রয়েছে, এই কস এবং সেক চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক হবে এবং এই চতুর্থ চতুর্ভাগ ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে যদি কস এবং সেক অবস্থান করতে চায় তাহলে সেই কস এবং সেকের মান ঋণাত্মক হবে, কিন্তু অলে এটাও ধনাত্মক হবে। তো ব্যাপারটা তোমাদের কাছে একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসি আমরা এইখানে। এখানে যাওয়ার আগে আমরা এখানে কি ছিল, tan 7x আছে, এটা আমি লিখে দিলাম tan 7x। আর এখানে আছে কি tan, এই যে এখানে 90 ডিগ্রি গুণন 1, কথাটির অর্থ হলো আমাদের যে কোনো গণনা শুরু হবে এখান থেকে। এখান থেকে আমাকে 90 ডিগ্রি যেতে হবে। তাহলে এখানে থেকে আমি এখানে 90 ডিগ্রি গেলাম। যেহেতু এখানে 1 দিয়েছি তাহলে 1 90 ডিগ্রি মানে 1 ঘর যেতে হবে। 1 ঘর গিয়ে, এটা কিন্তু 10 এর অঙ্ক। 1 ঘর গিয়ে যদি আমি এখানে +8 ধরি তাহলে প্লাস মানে কি, এই 90 ডিগ্রি থেকে পরের ঘরে চলে আসবে, মানে এই ঘরে চলে আসবে। এখন দেখো যদি আমি +8x দিই, 8x এর কিছু তো ভ্যালু রয়েছে, এই 8x এর ভ্যালুর কারণে সে কি করবে, এই 90 ডিগ্রি অর্থাৎ প্রথম চতুর্ভাগে না অবস্থান করে পরের চতুর্ভাগে চলে যাবে। আর যদি পরের চতুর্ভাগে যায়, পরের চতুর্ভাগের এই ঘরটি হলো সাইনের ঘর, কিন্তু আমি অঙ্ক করতেছি কিসের, টেনের। তাহলে টেন কি হচ্ছে, সাইনের ঘরে অবস্থান করতেছে, তখন এর ভ্যালু কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ঋণাত্মক ছিল না, কটটা কি ছিল, যেখান থেকে আমি টেন নিয়ে এসেছি সেখানে কিন্তু কট কি ছিল, ধনাত্মক ছিল। কাজে আমি যদি এখানে প্লাস দেই তাহলে এই টেনের অবস্থান হয়ে যাবে কোথায়, সাইনের ঘরে। আর সাইনের ঘরে অবস্থান হলে এখানে মাইনাস হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের মাইনাস নেই। যার কারণে আমি যদি এই প্লাসটাকে না দেই, প্লাস না দিয়ে যদি মাইনাস দিই তাহলে কি ঘটনা ঘটবে সেটার জন্য আবারও গণনা করি। 90 ডিগ্রি গুণন 1 মানে হচ্ছে 1 90 ডিগ্রি। তাহলে 1 90 ডিগ্রি যদি আমি আবারও গেলাম, এখানে 1 90 ডিগ্রি গেলাম, কিন্তু আমি যেহেতু এখানে মাইনাস দিতে চাইছি তাহলে -8x, তার মানে কি পরের ঘরে যাবে না, বরং নিজের ঘরে কিছুটা কি হবে, ব্যাক হবে, মানে মাইনাস হবে, মানে নিজের ঘরে চলে আসবে। মনে রাখতে হবে এই 8xটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড় না, এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে কি, 90 ডিগ্রি আমি প্রথমত গেলাম, এখানে যে আমাদেরকে নির্দেশনা দিল যে 90 ডিগ্রি গুণন 1, তার মানে 1
টা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রির কারণে আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে আমি এ পর্যন্ত যাব, গিয়ে আবার কি করব, এই 8x এর কারণে কিছুটা আবার ব্যাক আসবো। যদি ব্যাক আসি তাহলে কিন্তু আমি 90 ডিগ্রি পার হয়ে যেতে পারবো না। কেন 90 ডিগ্রি পার হয়ে যেতে পারবো না? কারণ আমি বলছি এই 8x কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই 8x যদি এতটুকু ব্যাক করে আসে, তবুও কিন্তু অবস্থান এই প্রথম চতুর্ভাগে হচ্ছে, তার মানে অলের ঘরে হচ্ছে। আর অলের ঘরে যদি হয় তাহলে সকলেরই মান কিন্তু ধনাত্মক, তার মানে এই 10 এর মানও কি হবে, ধনাত্মক হবে। এই যে 10 যেখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি সেখানে কিন্তু এই জায়গায় কিন্তু ধনাত্মক রয়েছে। কাজেই আমি যদি এই 8x কে মাইনাস ব্যবহার করি, এই জায়গাটায় যদি মাইনাস ব্যবহার করি, তাহলে সে এই 10 কিন্তু অন্যের ঘরে পড়ে না, বরং কার ঘরে পড়ে, অলের ঘরে পড়ে। যার কারণে মূলত আমাদেরকে কি করতে হবে, এখানে মাইনাস হিসেবে কাউন্ট করতে হবে। তো আশা করি তোমরা এই প্লাস এবং মাইনাসের ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই cot 8x কে ঠিক এইভাবে আমরা কি করতে পারি, রূপান্তরিত করতে পারি। তো এখন আমরা কি করব, এই পাশে যে 10 রয়েছে এবং এই পাশে যে 10 রয়েছে, এই 10 এবং এই 10 আমরা কেটে দেব। তাহলে এই লাইনটার কিন্তু প্রয়োজন নেই, এটা আমি অ্যাডভান্স লিখেছিলাম, তাও আমি এটা মিশিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, এই 10 এবং এই 10 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে পাবো আমরা কত, 7x। আর এখানে পাবো আমরা কত, 90 ডিগ্রি গুণন 1, তার মানে এখানে 90 ডিগ্রি হবে। আর এই জায়গায় কত বললাম, 8x বললাম। তো কোয়াড্রেন্টের এই বিষয়টি তোমরা যদি ভালোভাবে বুঝতে এখানে না পারো, তাহলে কোয়াড্রেন্ট রিলেটেড আরও একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা সেই কোয়াড্রেন্টের ভিডিওটি দেখে আসবো, তাহলে দেখবা কোয়াড্রেন্ট সম্পর্কিত আর কোনো দ্বিধা তোমাদের থাকবে না। তো এখন আমরা দেখো খুব স্বাভাবিকভাবে যে আমরা সমাধান করে থাকি সেই সমাধানের মতো করো, যে এখানে -8x রয়েছে, এটা বাম পাশে নিয়ে আসবো, এখানে থেকে আগের থেকে 7x রয়েছে, আর এটা -8x যদি এখানে নিয়ে আসি তাহলে প্লাসের 8x হয়ে যাবে, আর এখানে কত, 90 ডিগ্রি। তো এই দুটো আমরা যদি এখন যোগ করি কত হবে, তাহলে এখানে 15x আর এখানে হবে 19 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 19 ডিগ্রি বাই কত, 15। তাহলে বা x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, x ইকুয়াল টু 6 ডিগ্রি পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ক নম্বরটির অ্যান্সার। তো আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নটির এই সমাধানটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা খ নম্বর অ্যান্সার করবো। খ নম্বর কি বলেছে দেখো, mn ইকুয়াল টু কত, 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। m এর মান এখানে দেওয়া ছিল কত, এটা দৃশ্যকল্প 2 আমাকে ব্যবহার করতে হবে, m দেওয়া আছে sec থিটা এবং n দেওয়া আছে tan থিটা। তো দেখো এই খ নম্বর অঙ্কটা আমরা এখানে করার চেষ্টা করব। তো খ নম্বরটা আমরা এখানে লিখে নিই, লিখে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কোন মানগুলো আমরা লিখবো, দেখো দেওয়া আছে এই যে m ইকুয়াল টু sec থিটা আছে, সেটা লিখে নেব। m ইকুয়াল টু কত, sec থিটা, এবং n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু কত, tan থিটা। tan থিটা আমরা এই দুইটা মান লিখে নিলাম। তারপরে যেখান থেকে থিটার মানটা নির্ণয় করতে বলতেছে সেখানে আমরা এখন লিখব। এখন কি দেবো, m n ইকুয়াল টু 2 কত, 3। তাহলে এখন দেখো এই জায়গায় আমরা কি করব, মানগুলো জাস্ট বসে দেবো। মান কি আছে, m এর মান দেওয়া আছে sec থিটা, আমরা sec থিটা দিয়ে দিলাম। আর n এর মান দেওয়া আছে কত, tan থিটা। tan থিটা, তারপর এখানে 2√3। তো এই জায়গাটাতে তোমাদেরকে এখন কি করতে হবে, প্ল্যানিং করতে হবে যে আমি এই অঙ্কটাকে নিয়ে কিভাবে অগ্রসর হব। তবে মনে রাখবা, ত্রিকোণমিতিতে যেভাবে অগ্রসর হও না কেন, তোমরা যদি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করো, দেখবে যে অঙ্কটার উত্তর মিটবে। কিন্তু হ্যাঁ, কোনো একটি পথে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হতে পারে, আর কোনো একটা পথে কম দূরত্ব অতিক্রম করতে হতে পারে, কিন্তু অঙ্কের রেজাল্টে কিন্তু পৌঁছানো যাবেই। তো এই অঙ্কটাকে নিয়ে দুইভাবে চিন্তা করা যেতে পারে, আমি 1 নাম্বার দিয়ে রাখি। তোমরা জাস্ট এভাবে সমাধান করবে না, আমি এটা প্ল্যানিং এর জন্য তোমাদেরকে এখানে বলতেছি। 1 নাম্বার প্ল্যানিংটা কেমন, 1 বাই তোমরা এই sec থিটাকে cos থিটা বানাইতে পারো, আর এখানে tan থিটা sin থিটা বাই কি করতে পারো, cos থিটা বানাইতে পারো। এইটা একটা প্ল্যানিং নিয়ে তোমরা যদি সামনের দিকে অগ্রসর হও তবু হবে। আর 2 নম্বর প্ল্যানিংটা হচ্ছে এরকম, যে আমার sec থিটা tan থিটা আছে, আমি এটাকে এভাবে রেখে দিয়ে আমি যদি দুই পাশে বর্গ করে দিই, কারণ এই মুহূর্তে আমি যদি অঙ্কটা করি তাহলে এখান পর্যন্তই আমি যেতে পারি, তার অন্য কোনো আমার বিকল্প ওয়ে নাই। কিন্তু যদি আমি এগুলোকে স্কোয়ার তৈরি করে দিই, কারণ স্কোয়ার রিলেটেড আমাদের কিছু সূত্র রয়েছে, যেমন বিশেষ করে সেক এবং ট্যান রিলেটেড একটা সূত্র রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে স্কোয়ার না আসা পর্যন্ত আমরা এটাকে কি করতে পারবো না, সামনের দিকে নিয়ে যেতে পারবো না। তাহলে 2 নম্বর হচ্ছে উভয় পক্ষে এই অবস্থায় বর্গ করে দেওয়া, যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বর্গ করে দেওয়া, উভয় পক্ষে বর্গ করে দেওয়া। তাহলে বর্গ বর্গ করা,
তাহলে তোমরা যদি 1 নম্বর পদ দিয়ে তোমরা যদি এটার শেষ দিকে যেতে চাও তাও হবে, 2 নম্বর পদ দিয়েও যদি যেতে চাও তবুও হবে। তো তোমাদের অঙ্কের নলেজ ডেভেলপমেন্টের জন্য আমি দুটি উপায়ে তোমাদেরকে করে দিচ্ছি। 1 নম্বর উপায়টাই দিয়ে আমি সবার প্রথমে তোমাদের এখানে অ্যান্সার করার চেষ্টা করতেছি। তখন তোমরা কিন্তু এই 1 এবং 2 কিন্তু দিব না, জাস্ট এই বা লেখাটির পরেই, বা লেখার পরেই তোমরা লিখবা এখানে, এটা একটা দাগ দিয়ে দিই, প্রয়োজনে নিচে যাওয়া লাগছিল কিন্তু আমার জায়গা ডান দিকে থাকার কারণে আমি ডান দিক দিয়ে যাচ্ছি। তাহলে sec থিটার জন্য আমি কি লিখবো এখানে, বা এই যে sec থিটার জন্য লিখবো 1/cos থিটা, cos থিটা। তারপরে গুণন আছে, গুণন দিলাম। আর tan থিটার জন্য লিখবো কি sin থিটা, sin থিটা বাই কি cos থিটা ইকুয়াল টু কত আছে 2 রুট কত 3। এখন আমি কি করব দেখো, উপরে 1 আছে আর sin আছে, গুণ করে ফেলবো উপরের দিকে sin থিটা আর নিচের দিকে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 2 রুট 3। তাহলে আমি এখন কি করতে পারি, এর নিচে একটা 1 আছে, এই 1 আর এটা গুণ করতে পারি, আর এটা গুণ করতে পারি। তাহলে আমি এটা আর এটা গুণ করে দিলাম, 2 রুট 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত sin থিটা। তো ত্রিকোণমিতির নিয়ম অনুসারে আমরা সবগুলোকে কি করব, একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হয় cos স্কয়ারকে সাইনের দিকে নিয়ে যাবো, নতুবা সাইনকে কসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এই সাইনকে কসের দিকে নিয়ে যাওয়া যাবে না, কারণ সিম্পলি রয়েছে। সাইনকে আমরা অতিরিক্ত 1/cosec করতে পারি। কাজেই আমরা এই সাইনকে চেঞ্জ না করে বরং এই cos স্কয়ারকে চেঞ্জ করে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার লিখবো। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার লিখি। তাহলে 2 রুট কত 3, এখানে 1 মাইনাস কি দিলাম সাইন স্কয়ার থিটা দিলাম ইকুয়াল টু সাইন থিটা। তো আমি দেখে থাকি সাধারণত অনেক স্টুডেন্ট যে কোনো একটা অঙ্ক করতে গেলে কম্পেয়ার করার চেষ্টা করে যে কোন গাইডে বা কোন নোটে বা কোন টিচার অঙ্কটি ছোটভাবে করে দিচ্ছে সেই জিনিসটা করার চেষ্টা করে। প্রয়োজনে সেই ছোট অঙ্ক বুঝে না, খালি শুধু মুখস্থ করার চেষ্টা করে, এই জায়গায় ছাত্ররা কিন্তু ধরা খেয়ে যায়। কাজে আমি চাই জাস্ট অঙ্ক শেখাতে বা বুঝাতে, যার কারণে আমি কিন্তু অঙ্ক বড় হোক আর ছোট হোক আমি সেটা দেখতেছি না, প্রয়োজনে আমি দুটো নিয়মেই করে দিচ্ছি। তো এখন তোমরা কি করবে, এটা গুণ আছে, গুণ করে দিবে 2 রুট 3, এই 1 এর সাথে গুণ হলো এটাই হবে, আর 2 রুট 3 এটা যদি সাথে গুণ দিই তাহলে 2 রুট 3 সাইন স্কয়ার থিটা। আর এটা এই পাশে ছিল, এটাকে পার করে নেব, এই পাশে আমরা সাইন থিটা দিলাম ইজ ইকুয়াল টু কত 0। দেখো এটা একটা মিডল টার্ম ফরম্যাটের মতো রয়েছে, এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন থিটা, তাহলে এটাকে আগে স্থান দিতে হবে। তাহলে 2 রুট 3 সাইন স্কয়ার থিটা, এখানে মাইনাস সাইন থিটা দিয়ে দিলাম। তারপরে এখানে যে সংখ্যা রয়েছে এটা আমরা এখানে দিলাম 2 রুট কত 3 ইজ ইকুয়াল টু কত 0। দেখো যে কোনো মিডল টার্মে বীজগণিতে দেখেছো তোমরা শুরুর দিকে মাইনাস থাকে না, তাহলে এই মাইনাসটাকে তোমাদেরকে কমন নিতে হবে, আর কমনকৃত মাইনাসটাকে আমাদের শূন্যর দিকে ফেলে দিতে হবে। শূন্যর দিকে ফেলে দিলে ওইটা একেবারেই শূন্য হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, তখন কমন নিচ্ছি, মনে করো ওই কমনটা আমি দেখাচ্ছি না, একবারে করে দিচ্ছি। 2 রুট 3 দিলাম, এখানে সাইন স্কয়ার থিটা আমি বসিয়ে দিলাম, অ্যান্ড এটা মাইনাস তখন কি হয়ে যাবে, কমন নেওয়ার ফলে প্লাস হয়ে যাবে, এটা সাইন থিটা হয়ে গেল। আর এই প্লাসটা তখন কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কোনো মাইনাস চিহ্ন কমন নিলে সবগুলো চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে। তো এখন আমরা এটাকে জাস্ট মিডল টার্মের কথা যদি বিবেচনা করি, দেখো এখানে একটা সংখ্যা আছে, এই যে এই জায়গায় সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। আমরা জানি যে এটাকে আমরা চলক মনে করি, এটা যদি এক্স এর মতো মনে করি তাহলে এখানে একটা সংখ্যা দিয়ে এক্স স্কোয়ার, তারপরে এটা একটা এক্স, মানে একটাই এক্স আছে এরকম, আর এখানে একটা পূর্ণ সংখ্যা থাকে মিডল টার্মে বীজগণিতে। কিন্তু এটা ত্রিকোণমিতি হয়ে যাওয়ার কারণে এখানে এক্স ওয়াই বা এই জাতীয় কোনো সংখ্যা না দিয়ে বা চলক না দিয়ে এখানে সাইন দেওয়া হয়েছে। তবে সাইনকেও আমরা মনে মনে সেই ধরনের চলক কল্পনা করতে পারি। তো এখন তোমরা জানো যে এই চলকের সাথে যদি কোনো সংখ্যা থাকে আর এখানে শেষের দিকে সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি গুণ হয়ে যায়। গুণ করলে আমরা কত পাই সেটা একটু আমি এখানে তোমাদেরকে রাফ করে দেখা দিচ্ছি। গুণ করলে পাই 2 রুট 3 আর গুণন 2 রুট 3। দেখো 2 আর 2 গুণন করলে আমাদের কত হবে, 4 হবে, আর রুট 3 আর রুট 3 গুণ করলে কত হবে, 3 হবে, কারণ দুইটা রুট 3 গুণ করলে একটা মুক্ত 3 হয়, তাহলে এর ভ্যালু হচ্ছে কত 12। তাহলে মনে মনে এই জায়গাটাতে কি ধরতে হয়, 12 ধরতে হয়, এখানে 12 আমরা ধরলাম। এখন কাজ হচ্ছে কি, মিডল টার্মের এখানে দুটো সংখ্যা নিতে হবে, যেন এই দুটো সংখ্যা গুণ করে 12 হয়। আর এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করার ফলে এখানে সাইনের সাথে একটা 1 রয়েছে, এই 1 দিতে হবে না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম। আর বিয়োগ করে কি মেটাইতে হবে, 1 মেটাইতে হবে। তোমরা অনেক সময় এই কথাটা বলো কি, যে যোগ বিয়োগ করে 1 মেটাইতে হবে। যোগ বিয়োগ করে না, অ্যাকচুয়ালি এখানে যে চিহ্নটা থাকবে সেটা করে, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে মিটাইতে হবে 1, এই 1 মেটাইতে হবে। আর এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস করে এখানে ওই 1 মেটাইতে হবে। তো এখন আসি আমরা এখানে, যদি আমরা প্রথমত 6
নেই, এখানে 6 নিলাম, এখানে 6 নিলাম, এখানে 2 নিলাম। 6 and 2 যদি আমরা নিই তাহলে কি গুণ করো, তাহলে 12 হবে। কিন্তু 6 থেকে 2 বাদ দিলে কিন্তু 1 হবে না, কাজে এই 6 and এই 2 নেওয়া যাবে না। এরপরে যদি আমি 12 জন্য এখানে 4 নেই আর একটা 3 নেই, তাহলে দেখো 4 আর 3 গুণ করলে 12 হবে, 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, কাজে এইটুকুকে আমার গ্রহণ করতে হবে। তাহলে এই মিডল টার্মের জন্য আমরা এখন কি করব, এখানে 2√3 এটা থেকে যাবে, সাইন স্কোয়ার থিটা। আর এই যে এখানে তোমরা 4 এবং 3 নিলা, তাহলে এইখানে এই যে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দিবা 4 দিয়ে এই সাইন থিটা, যে চলকটা থাকবে সেই চলকটা, এবং একটা 3 নিয়েছো, এখানে 3 নিয়ে এই চলকটাই বসে যাবে, মানে যে চলকটা এখানে রয়েছে সেই চলকটা 4 এর সাথেও যাবে, 3 এর সাথেও যাবে। তারপর বিয়োগ ছিল, এখানে আমরা বিয়োগ দিলাম 2√3 = 0। হ্যাঁ, অনেকেরই একটা বিষয় এখানে ভেজাল মনে হয়, সেটা হচ্ছে এখানে কি চিহ্ন দেব, এখানে মাইনাস চিহ্ন দেব নাকি প্লাস দেব। আসলে এটা থেকে এটা বিয়োগ করবো, ওই জন্যই মাইনাস দিতে হবে, এটা না। অ্যাকচুয়ালি এই যে এইখানকার প্লাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন গুণ করে যেটা হবে সেটা এখানে দিতে হবে। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে। এখন কাজ হচ্ছে তোমাদেরকে কি কমন নেওয়া হবে। এখানে দেখো 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা এখানে 2 কমন যাবে। এখানে সাইন স্কয়ার থিটা আছে, এখানে সাইন থিটা আছে, তাহলে আমাদের সাইন থিটা কমন যাবে, যেটা ছোট পাওয়ার সেটা যাবে কমন। তাহলে ছোট পাওয়ার বলতে এখানে সাইনের 1 আছে আর এখানে সাইনের স্কয়ার আছে, কাজে সাইন হলো ছোট পাওয়ার। তাহলে আমরা কমন নেওয়ার পর এখানে কি থাকে, এখানে থাকে √3 দিলাম, আর এখানে সাইন স্কয়ারের মধ্যে একটা নিয়েছি, তাহলে এখানে সাইন থিটা থাকে, আমরা এখানে সাইন থিটা লিখে নিলাম। তারপরে যোগ ছিল, যোগ দিলাম, সাইন থিটা কমনে গেছে আর 4 এর মধ্য থেকে 2 নেওয়া হয়েছে, তাহলে এখানে একটা 2 থাকবে। আর এখানে আসি আমরা, এখানে দেখো 3 আছে আর এখানে √3। তোমাদেরকে মনে রাখতে হবে এখানে 3 মানে দুইটা √3 আছে, এখানে কয়টা √3 আছে, দুইটা। তাহলে দুইটা √3 আর এখানেও √3, তাহলে আমাদেরকে এখানে √3 কমন নিতে হবে। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে 3 মানেই হচ্ছে √3 গুণন √3, যার কারণে আমি মনে করছি এখানে দুইটা √3 আছে, একটা কমন নিলাম, এখানে একটা √3 আছে, ওই জন্যই। তাহলে এখানে তাহলে কে থাকলো, একটা √3 থেকে গেল, কমন নেওয়ার পর 3 থেকে গেল, এবং সাইন থিটা আমি এখানে সাইন থিটা লিখে দিলাম। তারপরে এখানে কি 3 কমনে গেছে, তাহলে এখানে 2 থাকবে, এখানে আমি 2 লিখলাম, কিন্তু মাইনাস মাইনাসে এই জায়গায় কি হবে, প্লাস =0। তো আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে আমি ডান পাশে করে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা এখানেই করি এখন। তাহলে এখানে লিখি, তাহলে এখানে √3 সাইন থিটা প্লাস 2 আর √3 সাইন থিটা প্লাস 2 আমরা এখানে লিখে নেব। √3 সাইন থিটা প্লাস কত, 2, এখানে ক্লোজ করলাম। আর আরও একটা আছে কত, এখানে 2 সাইন থিটা মাইনাস √3, এখানে 2 সাইন থিটা মাইনাস √3 = 0। এখানে তোমরা প্রয়োজনে বা লিখবা। তাহলে এখন তোমরা জানো যে দুটি রাশির গুণফল 0 হলে তাহলে কি আলাদা আলাদা করে 0 লেখা যায়। আমরা এখন কি করব, √3 সাইন থিটা প্লাস 2 কি লিখবো, 0 লিখবো। আর এখানে আমরা দাগ টেনে দিলেও হবে, আর নতুবা কেউ লেখে হয় অথবা, এই ধরনের কথা লেখে, হয় এটা =0 অথবা এটা =0, এই কথা লেখে। তোমাদের সেটা লেখার দরকার নেই, দাগ একটা টেনে দিবা তবেই হবে। তাহলে এখানে 2 সাইন থিটা মাইনাস √3 কত, 0। তো এখন এখানে আসি, √3 থাকলো, √3 সাইন থিটা -2। দেখো এক্ষেত্রে মাইনাস, আমরা যে মানগুলো বিভিন্ন রকম, আমরা যে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জেনে আসি সেখানে কোথাও মাইনাস নেই, যার কারণে এটা আমাদের বলবো এখানে ইহা গ্রহণযোগ্য নয়। বাস, আর এই জায়গায় এখন আমরা কাজ করি, এই জায়গায় কি হবে, এখানে টু সাইন থিটা রেখে দিলাম, 2 সাইন থিটা কি হবে, এখানে মাইনাস √3 আছে, এদিকে যায় প্লাস হয়ে যাবে। তো এরপরে আবারও আসি, এখানে লিখি সাইন থিটা কত, √3 বাই কত, 2। এরপরে আমরা আসি, এখন দেখবো এখানে সাইন থিটা কত, √3/2। এখন চিন্তা করতে হবে যে সাইন কত ডিগ্রি মান, √3/2। তাহলে আমি এখানে সাইন লিখলাম, সাইন থিটা, এখানে আমরা জানি সাইন 60 ডিগ্রি মান, কিন্তু √3/2। তাহলে এই পাশের সাইন এই পাশের সাইন যদি আমরা কেটে দিই, তাহলে থিটার মান কত পাওয়া যাচ্ছে, 60 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে তোমরা লিখে দেবা নির্ণেয় থিটা এর মান, 60 ডিগ্রি। আমি মূলত এই অঙ্কটিকে এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে, তোমরা যদি কোনো কারণে ভুল করে এই 1 নম্বর প্রসেসের দিকে অগ্রসর হও, আর অগ্রসর হওয়ার পরে যদি তোমাদের কাছে মনে হয় যে এদিক দিয়ে অঙ্কটা হবে না, শুধুমাত্র সেই জন্যই করে দিলাম। আমি বললাম যে যে পথে তোমরা অগ্রসর হতে চাও সেই পথে শেষ পর্যন্ত তোমরা যদি গিয়ে থাকো তাহলে এর অ্যান্সার মিলবে। কিন্তু
এরপরে যেটা 2 নাম্বার যেটা বলেছিলাম, যে অঙ্কটা যেটা আমরা পেয়েছি এটুকুকে উভয় পক্ষে বর্গ করে দেব। যদি সেটা করে থাকো তবুও কিন্তু অঙ্কটা হবে এবং সেটা হয়তোবা ছোট হবে। তো এটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।